এই যে ভয়াবহ এক স্বৈর শাসকের পালিয়ে যাবার পরে, অর্থাৎ শেখ হাসিনা, তার সরকারের পতন এবং তার পালিয়ে যাওয়ার পরে নানান দিকে আলোচনার ডালপালা ছড়াচ্ছে তার সরকারের গুরুত্বপূর্ণ কুখ্যাত ব্যক্তিরা, যাদের কারণে এই দেশটি গত 16 বছরে ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। তারা এখন কোথায়, কে কোথায় পালিয়ে আছে, কে দেশ ছেড়ে গেছে, কে দেশে আছে, এই আলোচনা এখন সবার মুখে মুখে। ইতিমধ্যে কয়েকজন আলোচিত চরিত্র পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ, যিনি বাংলাদেশের আর্থিক খাতকে ধ্বংস করবার কারিগর, সালমান এফ রহমান। তিনি দরবেশ হিসেবে বেশি পরিচিত, এবং শেখ হাসিনার সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। এই দুজনকে পুলিশ লুঙ্গি পরা অবস্থায় গ্রেফতার করেছে। তারা নৌকায় করে লুঙ্গি ডান্স দিতে দিতে দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আত্মগোপনে যাওয়ার চেষ্টা করছিল। এবং সালমান এফ রহমান বা দরবেশের সেই দরবেশি দাড়ি সেটা কামিয়ে ক্লিন শেভ করেছে। অনেকে বলছিলেন যে জান বাঁচানো ফরজ আর দাড়ি রাখা সুন্নত। তিনি ফরজ আদায় করার জন্য, অর্থাৎ জান বাঁচানোর জন্য সুন্নত বিসর্জন দিয়েছেন। এই লোকটি বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারির হোতা, অর্থনৈতিক খাতকে ধ্বংস করার মূল কারিগর। এর বাইরেও আরো 2-3 জনকে গ্রেফতারের খবর আমরা পেয়েছি, যাদেরকে অলরেডি আদালতে সোপর্দ করার মাধ্যমে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। একজন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ডেপুটি স্পিকার পদে ছিলেন শামসুল হক টুকু, আর আরেকজন হচ্ছে জুনায়েদ আহমেদ পলক। এদেরকেও গ্রেফতার করা হয়েছে। ছাত্রলীগের এক নেতাকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু এর বাইরে যে আলোচনায় যারা আছেন তার মধ্যে হারুন, সেই ভাতের হোটেল খ্যাত হারুন বা হাউন আঙ্কেল, তিনি কোথায়? বিপ্লব সরকার যে অধ্যত্বপূর্ণ বেয়াদব আচরণের জন্য এবং নৃশংসতার জন্য আলোচিত, সে বিপ্লব সরকার কোথায়? পুলিশের অন্যান্য কর্মকর্তা যারা এই সরকারের হয়ে তাদের গুন্ডা বাহিনীতে অস্ত্রধারী গুন্ডা, এবং যাদের কারণে অনেক মায়ের বুক খালি হয়েছে, সেই পুলিশ অফিসাররা অনেকে, তারা কোথায়? কি র্যাবের অফিসার তারা কোথায়? বেনজির ইতিমধ্যেই পালিয়ে গেছে, সেটা আমরা জানি। আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে ওবায়দুল কাদের, যিনি প্রায়ই বলতেন খেলা হবে, এখন সেই খেলোয়াড়কে এখন সবাই খুঁজছে। সেই খেলোয়াড় এখন কোথায়? এদের নিয়ে নানান রকমের আলোচনা আছে। যেমন ওবায়দুল কাদেরকে নিয়ে কেউ কেউ বলছেন যশোরে তিনি হেফাজতে আছেন, বাংলাদেশেরই একটি বাহিনীর হাতে হেফাজতে আছেন, তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেননি। কেউ কেউ বলছেন তিনি পতনের আগের দিনই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন এবং সিঙ্গাপুরে গেছেন, এটা কেউ বলছে। হারুন, পুলিশের সেই আলোচিত চরিত্র, সে কোথায় আছে? একটি সংবাদ মাধ্যম দাবি করছে যে হারুন বিদেশে পালাতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছে, গণপিটুনি খেয়ে গুরুতর আহত হয়েছে, এবং বাংলাদেশের একটি বিশেষায়িত হাসপাতালে, যেখানে তার সেফটি সিকিউরিটি বাংলাদেশে যে বিশেষায়িত হাসপাতালে খুব ভালো নিয়ন্ত্রণে থাকে, এরকম একটা জায়গায় চিকিৎসা নিচ্ছেন। আরেকটি সূত্র বলছে, প্রত্যক্ষদর্শী এরকম বরাত দিয়েও, লোকেশন ম্যাপ দিয়েও জানিয়েছে যে বিপ্লব সহ পুলিশের অনেক কর্মকর্তা একসঙ্গে মহাখালীর কাছাকাছি একটি বাড়িতে অবস্থান করছেন। তারাও নজরদারিতে এবং সেফটি সিকিউরিটির মধ্যেই আছেন। এর বাইরে এই সরকারের অনেক মন্ত্রী, এমপি সহ গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি, তারা বাংলাদেশের বিশেষ বাহিনীর হেফাজতে আছেন, এমনটি অনেকে বলছেন। এই আলোচনাটার অনেকটা বিশ্বাসযোগ্যতা পেয়েছে সেনা প্রধান ওয়াকরুজ্জামানের কথায়। তিনি সাম্প্রতিককালে 2-3 দিন আগেই বলেছেন যে কেউ যদি তাদের কাছে আশ্রয় চায়, তাহলে তাকে আশ্রয় না দিয়ে মৃত্যুর দিকে গণপিটুনি বা মানুষ মেরে ফেলবে, ওই জায়গায় তো ঠেলে দিতে পারেন না। ফলে তাদের হেফাজতে অনেকে নিরাপদ আশ্রয়ে আছে, এরকম একটা ধারণাও আমরা পেয়েছি তার বক্তব্যের মাধ্যমে। ফলে এদেরকে কিভাবে কখন গ্রেফতার করা হবে সেটা আমরা জানি না, কিন্তু এরা প্রত্যেকেই কুখ্যাত। ইতিমধ্যে আরো কিছু অফিসারকে বাধ্য
বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে, এটা আমরা জানি যে স্বরাষ্ট্র সচিবকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। একজন পুলিশ ইকবাল 27তম ব্যাচের, সে ভিডিও দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং স্বরাষ্ট্র সচিবকে তিনি দাঁড়িয়েছিলেন, সেখানে দেখাচ্ছিল যে কিভাবে গুলি করে তারা মানুষের মৃত্যু নিশ্চিত করেছে, লাশ নামাতে হয়েছে এবং গুলি করে যাকে মারে সেই শুধু সরে যায়, বাকিরা সরে যায় না, এই ভয়ও পাচ্ছিল, এইসব কথা বলছিল। তার মানে এই যে খুনি, এই পুলিশ অফিসার এবং তার নির্দেশদাতা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং তারও নির্দেশদাতা যে হাসিনা, সবগুলো সেটা আমরা জানি। এবং সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিবকে বাধ্যতামূলক অবসরে দেয়া হয়েছে। এর আগে এসবির প্রধান মনিরুল ইসলাম, তাকে বাধ্যতামূলক অবসরে দেয়া হয়েছে। ঢাকা ডিএমপির প্রধান হাবিব, তাকেও বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে, হাবিবুর রহমানকে। কিন্তু এই যে বাধ্যতামূলক অবসর, এইটা শৃঙ্খলা ভঙ্গ বা নানান কারণে এটা চাকরির একটা প্রক্রিয়া, এইটা কোনো ফৌজদারি অপরাধের শাস্তি বা প্রতিকার হতে পারে না। সেই জন্য আমাদের দাবি, প্রত্যেক মানুষের, যারা এই দেশের গণমানুষের পক্ষে আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, তাদের দাবি হচ্ছে এই সব অফিসার যাদেরকে ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত ধারণা করা হচ্ছে এবং তাদেরকে যেহেতু বাধ্যতামূলক অবসর দেয়াই হচ্ছে, নিশ্চয়ই তারা অপরাধে যুক্ত, তা না হলে কেন অবসরে দিল? সুতরাং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই আওয়ামী লীগের 16 বছরে যারা যারা এই দেশটাকে দানবীয় দেশের সরকারের যে যারা ছিল এবং দানবীয় রাষ্ট্রে পরিণত করেছিল, সেই কারিগরদের নিয়ে সাম্প্রতিককালে বণিক বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টটি ইতিমধ্যে ব্যাপক আলোচনায় এসেছে এবং অনেকে এদের বিষয়ে আলাপ করছেন। যেমন আওয়ামী লীগের শাসন 2009 থেকে 2024, দানবিক রাষ্ট্রের কারিগর, এই গুরুত্বপূর্ণ বেশি আলোচিত যারা এইচ.টি. ইমাম, তিনি প্রয়াত হয়েছেন। এই সরকারকে, এই প্রশাসনকে ব্যাপক দলীয়করণ করে রাতের ভোট এবং বিনা ভোটের যে প্ল্যানিং, এটার মূল কারিগর এইচ.টি. ইমাম। এটা প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে তিনি ছিলেন, এটা সবাই জানেন। এই সরকার বাংলাদেশে এই যে ব্যবস্থা, বাংলাদেশে এই পর্যায়ে নিয়ে আসা, নির্বাচন ব্যবস্থাকে তছনছ করে দেশটাকে একদলীয় দানবের দেশে পরিণত করা, মাফিয়াতন্ত্র কায়েম করে, সবকিছুর মূলে যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বিলুপ্ত করা, সেটি করেছিল হাইকোর্টের বাংলাদেশের প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, যিনি ত্রাণ নিয়েছিলেন সরকারের তরফ থেকে। সেই জন্য তার নামই হয়ে গিয়েছিল ত্রাণ খায়রুল দেয় খায়রুল। সেই খায়রুল হক প্রধানমন্ত্রীর এই আমলে গুম খুন সহ আয়নাঘর নানান বিষয়ে যে মুখ্য ভূমিকা পালন করেছে, তিনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এই কারিগর একজন। জেনারেল আজিজ, যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিল এবং যাকে নিয়ে আল জাজিরা বলেছিল অল দ্য প্রাইম মিনিস্টারস মেন নামে যে ডকুমেন্টারি করেছে, সেখানে আজিজ ছিল মুখ্য চরিত্র। তার ভাইরা সন্ত্রাসী, তার অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ বহুবিধ অভিযোগ তার বিরুদ্ধে আছে, সে আজিজ। আর এই সরকারের আমলে 3 জন নির্বাচন কমিশনার, যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, বিনা ভোটের ইলেকশন করেছে, রাতের ভোটের ইলেকশন করেছে, আবার একটি বিনা ভোটের ইলেকশন করেছে, আমিডামি নির্বাচন করেছে। সেই 3 জন কমিশনার কাজী রকিবউদ্দিন, যে 2014 সালে নির্বাচনটি তার অধীনে হয়েছিল, নুরুল হুদা, তার অধীনে 2018 সালের রাতের ভোটের নির্বাচনটা হয়েছিল, আর কাজী হাবিবুল আউয়াল, তার অধীনে এই 24 সালের আমিডামি নির্বাচন হয়েছে। এই 3 কারিগরও বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের কারিগর। এর বাইরে আরো অনেকের নাম উল্লেখ আছে, কিন্তু গুরুত্বপূর্ণ যে নামটি শুরুতেই বলেছি, সালমান এফ রহমান কারিগর হিসেবে তার নাম উল্লেখ আছে। এর বাইরে বাংলাদেশের পুলিশের 2 জন আইজিপি, একজন শহীদুল হক, একেএম শহীদুল হক, তিনি আইজিপি ছিলেন এবং তার আইজিপি থাকার সময়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং গুমের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে, সেই ব্যক্তির নামও আলোচনায় এসেছে। আর একজন হচ্ছে বেনজির আহমেদ, তিনি র্যাবের দায়িত্বে ছিলেন,
পুলিশের আইজিপি ছিলেন এবং ব্যাপক দুর্নীতি করে বাংলাদেশে অঢেল সম্পদ গড়া এবং সে বিষয়ে রিপোর্ট হওয়ার পরে দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং অত্যন্ত দম্ভ করে আওয়ামী লীগের গুন্ডা নেতাদের স্টাইলে যে বক্তব্য দিত, সেই বেনজির আহমেদ আলোচিত চরিত্র। এর বাইরে পুলিশের আরো দুজন অফিসারের নাম এখানে এই দানবিক রাষ্ট্রের কারিগর হিসেবে চিহ্নিত করা হয়েছে। একজন হচ্ছে এসবির প্রধান মনিরুল ইসলাম, যাকে সাম্প্রতিককালে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে, আর একজন হচ্ছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এই যে ব্যক্তি সহ যাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে, এরা প্রত্যেকেই এখন আত্মগোপনে, কেউ আছে, কেউ পালিয়ে গেছে ধারণা করা হয়। কিন্তু এদেশের মানুষ তাদের বিচার দাবি করেছে। গণহত্যার দায়ে শেখ হাসিনার সঙ্গে এই ব্যক্তিদের প্রত্যেকের বিচার করতে হবে। কেউ যদি মনে করে থাকে যে মৃত, তিনি মারা গেছেন, মারা গেলে তার এই অবৈধ সম্পদ এবং তার উত্তরাধিকার যারা তার এই বেনিফিট গুলা গ্রহণ করেছে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এবং যতই পালানোর চেষ্টা তারা করুক, মানুষ এদের নিয়ে সুর তুলেছে, পালাবি কোথায়? তাদের যেখানেই পাওয়া হবে জনগণ তাদেরকে ধরে আইন প্রয়োগকারী সংস্থার হাতে নিশ্চয়ই সোপর্দ করবে এবং জনগণের আদালতেও তাদের বিচার হতে পারে। আর যদি তারা পালিয়ে গিয়ে থাকে, কোথাও পালিয়ে থাকে, কোনো বাহিনীর হেফাজতে থাকে, অবশ্যই তাদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। এবং কোনো ঠুনকো মামলা নয়, কোনো নাটক নয়, গ্রেপ্তারে এই ইস্যু দিয়ে ইস্যু ঢাকার যে প্রবণতা 16 বছর এই বাহিনীগুলো দেখিয়েছে আওয়ামী লীগ সরকারকে সেভ করার জন্য, সে প্রক্রিয়া আমরা দেখতে চাই না। স্ট্রেট ফরওয়ার্ড তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের কারো মানি লন্ডারিং এর অভিযোগ কারো বিরুদ্ধে আছে, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে, গুম খুনের অভিযোগ আছে, এদেশের ব্যাংকগুলোকে ধ্বংস করার অভিযোগ আছে, এদেশের ক্ষমতার অপব্যবহার করে মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে নিহত করার অভিযোগ আছে, রাতের ভোট বা বিনা ভোট বা আমিডামি ভোটের মাধ্যমে দেশকে, গণতন্ত্রকে, ভোটের অধিকারকে ধ্বংস করবার অভিযোগ আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশটাকে সংঘর্ষপূর্ণ এবং গণতন্ত্রহীনতার দিকে নিয়ে যাওয়ার অভিযোগ আছে। সুনির্দিষ্ট অভিযোগেই তাদের বিরুদ্ধে মামলা হতে হবে এবং এই মামলায় স্পেশাল ট্রাইব্যুনাল করে দ্রুত বিচারের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি যেন দেশের মানুষ দেখতে পায়, সেদিকে নিয়ে যেতেই হবে। এদের কাউকে পালানোর সুযোগও দেয়া হবে না এবং একযোগে এদেশের মানুষের প্রত্যেকের, ছাত্র জনতা যারা আন্দোলন করে বুকের রক্ত দিয়ে, অনেকে শহীদ হয়ে, কেউ আহত হয়ে যারা অধিকার আদায় করেছে, তাদের সহ এদেশের গুটি কয়েক ফ্যাসিবাদী এবং তাদের দোসর যে অংশটা আওয়ামী লীগ এবং তাদের জোট ফ্যাসিবাদের দোসর, তাদের বাদে দেশের প্রত্যেকের আওয়াজ তুলতে হবে, পালাবি কোথায়? এখন র্যাবের সাবেক অফিসার দিচ্ছেন, সেই রকম ভাবেই কোনো না কোনো ভাবে হয়তো গুম করে তাদের হত্যা করা হয়েছে। সুতরাং এই হত্যার দায় শেখ হাসিনাকে অবশ্যই নিতে হবে। তার সঙ্গে ওবায়দুল কাদের, তার আইনমন্ত্রী আনিসুল হক সহ হাসান মাহমুদ এরকম, কিংবা তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, যারা যারা এর সঙ্গে হাসিনার খুব কাছে ছিলেন এবং যুক্ত ছিলেন, তাদের সবাইকে অবশ্যই এই হত্যার দায় নিতে হবে, বিচারের আওতায় আনতে হবে। ক্রস ফায়ারে যারা মৃত্যুবরণ করেছেন সেটা তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। হেফাজতের যে 5 মেতে হেফাজতের মিটিং এ সমাবেশে যে তাণ্ডব চালিয়ে রাতের অন্ধকারে শত শত মানুষকে খুন করা হয়েছে, এতিম বাচ্চাদের খুন করা হয়েছে, সেই সব নিয়ে অধিকার, আদিলুর রহমান শুভ্র সাহেব অধিকারের প্রতিষ্ঠাতা, তিনি যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টের কারণে তাকে পর্যন্ত জেল খাটানো হয়েছে, অধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ সেখানে শত শত হত্যাকাণ্ড হয়েছে, কমিশন গঠন করে তারও তদন্ত করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের সময় বাংলাদেশের চৌকস সেনা অফিসার এবং বিডিআর অফিসার সহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। সেটার সঙ্গে আওয়ামী লীগের নেতা নানক, ঢাকার মেয়র এবং তৎকালীন এমপি ঢাকার ওই ধানমন্ডি এলাকার ব্যারিস্টার ফজলে নূর তাপস, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ শেখ হাসিনার কি সংশ্লিষ্টতা ছিল তার অনেক ডকুমেন্টস ইতিমধ্যে বের হয়েছে, সেগুলো আমলে আনতে হবে।
এই যে এই এত গুম খুন এত কিছুর মধ্য দিয়ে বিরোধী দল দমনের মধ্য দিয়ে এগিয়ে আসা এইরকম নৃশংস, এবং অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে আল জাজিরার যেই ডকুমেন্টারি, সেখানে আমরা দেখেছি কিভাবে কতটা নৃশংসভাবে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে তারা এই বিরোধী দল দমন করেছে। সেই সমস্ত কিছুর যোগফল এক জায়গায় হয়েছিল, এটা একটা পাপের ভান্ডার তৈরি হয়েছিল। এর বাইরে আছে দুর্নীতি, স্বজনপ্রীতি, টাকা পাচার, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে সেখানে লাঠিয়াল বাহিনী বসানো, মানুষকে অপদস্থ করা, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবার যে মানুষের অধিকার, সেই অধিকার ক্ষুণ্ণ করা, এই সব কিছু মিলিয়ে যখন এক সময় এদেশের আপামর জনতার ভেতরে রাগ, ক্ষোভ, চাপা দুঃখ, বেদনা সব কিছু গুমড়ে মরছিল, সেই সময় আবির্ভূত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আল্লাহর প্রেরিত আবাবিল পাখি। ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি যেন আল্লাহ পাঠিয়ে দিলেন এই জাতিকে, দেশকে রক্ষা করবার জন্য। তাদের সঙ্গে যুক্ত হলো বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ, এবং এক পর্যায়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। এখন এই যে পালিয়ে যেতে বাধ্য হলো, তার দলের সমস্ত নেতাকর্মীকে ফেলে এইরকম নেতা নেত্রীকে এদেশের মানুষ দেখতে চায় না। কিন্তু দেখতে না চাইলেও আমাদের কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতেই হবে। এই যে আগে উল্লেখ করলাম যে সব হত্যাকাণ্ড, এবং সর্বশেষ এই যে ছাত্র এবং জনতার উপর গুলি চালিয়ে যে গণহত্যা চালানো হলো, এই সব কিছুর বিচার অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে শেখ হাসিনা এবং তার সঙ্গের যে রাজনৈতিক নেতাদের নাম বললাম তারা সহ আরো যারা যুক্ত আছে, এবং প্রশাসনের যেই সব ব্যক্তিরা শেখ হাসিনার অন্যায্য হুকুমের তামিল করতে গিয়ে হুকুম এইভাবে হত্যাকাণ্ড করেছেন, এগুলি আনতেই হবে। সেজন্য